এইরকম পরিস্থিতিতে আগে কখনো পড়েনি ভারত যে বাংলাদেশ থেকে 11,500 টন চাল ফেরত পাঠানো হয়েছে। বলা হয়েছে এটার মান ভালো না। তো বিভিন্ন ইন্ডিয়ান ব্লগাররা মোদি সরকারকে ব্যঙ্গ করে বলতেছে যে মোদি ভারতের মানই তার কিছু রাখলো না, এবং তারা বিচার দাবি করতেছে এবং বলতেছে খাদ্য অধিদপ্তরের তাদের খাদ্য অধিদপ্তরে যারা আছে তাদের জন্য বিচারের আওতায় নিয়ে আসা হয় যে বাংলাদেশকে কেন এই পচা চাল পাঠানো হলো। তো এইটা যদি অন্য সময় হইতো, ধরেন ডক্টর ইউনূসের সময় হইতো অথবা আওয়ামী লীগের সময় হইতো, তো যেটা হইতো এটা হজম করা হতো অথবা দিয়ে দেওয়া হতো মাঠে ঘাটে। আপনার হলো ওই যে ওএমএস এর চাল দেয় না, একটা দিয়ে দেওয়া হতো। কিন্তু ভারতে 11,500 টন চাল ডিরেক্ট ফেরত পাঠানো, এইটা মনে হয় কখনো হয়নি। আজকে কয়েকটা নিউজ দেখলাম যে রয়ের প্রধান বাংলাদেশে আসছে এরকম, কিন্তু মূল কোনো গণমাধ্যমে এটা দেখি নাই। হ্যাঁ, দুই এক জায়গায় নিউজ করছিল, আবার দেখি নিউজ নাই। তো এটাও বাদ দিলাম। ভারতের প্রতিনিধি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছে, এবং আগে যেটা হতো বাংলাদেশের প্রতিনিধি সে ভারতের দায়িত্বশীলের সঙ্গে ঝুঁকে কথা বলতো, আজকে দেখলাম যে ভারতীয় প্রতিনিধি সেই ঝুঁকে কথা বলতেছে। তো এই বিষয়টা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা চেঞ্জ আসছে। তো সব কিছু মিলে যেই তৎপরতা থাকতো বাংলাদেশের ক্ষেত্রে যে এখানের কর্মকর্তা কর্মচারী অথবা সরকারি আমলা অথবা মন্ত্রী এমপিরা ভারতের কাছে গিয়ে ধর্ণা ধরতো, যেটা আমরা এর আগে দেখেছিলাম। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিল ওই সময়, কি যেন নাম, ওই সিলেটের আব্দুল মোমেন, হ্যাঁ মোমেন সাহেব বলছিল ভারত বাংলাদেশ স্বামী স্ত্রী সহ বিভিন্ন ধরনের বক্তব্যগুলো দিয়েছিল, যেগুলো পুরোটাই ছিল বাংলাদেশের জন্য একটা মোটামুটি অসম্মানজনক একটা বক্তব্য, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে খুবই একটা সংকট, এবং ভারতের সহযোগিতা চাওয়া এই বিষয়গুলো। এইটা কিন্তু জামাত ইসলামের ক্ষেত্রেও এরকম বলছে। জামাত তো সংবাদ সম্মেলন করে বলছে যে ভারতের সাহায্য চায়, বন্ধুত্ব চায়, এরকম বিভিন্নভাবে। ভারত আবার প্রত্যুত্তরে জানাইছিল যে সাহায্যের বিষয়টি বিবেচনা করবে। সেই জিনিসগুলো একবারে উল্টায় এরকম হচ্ছে যে কয়েকদিন পর পর ভারতীয় অফিসার কর্মকর্তারা বাংলাদেশের সরকারের সাথে বসার চেষ্টা করতেছে, এবং একটা তৎপরতা খুবই দৃশ্যমান হয়েছে যে তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা ভারতে নেওয়ার জন্য খুব তদবির করতেছে যে কখন যাবে, এবং নিউজ আসতেছে কিন্তু এখান থেকে রিফিউজ করা হচ্ছে। এই সব কিছু মিলিয়ে তো আরেকটা বিষয় এখানে যুক্ত করবো, এটা দুঃখের বিষয় না সুসংবাদ হিসেবে তুলে ধরবো আমি জানি না। তো বাংলাদেশে 9 আগস্টে একজন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে ঢোকার পরে হত্যা করা হয়। 8 এপ্রিল পাটগ্রাম লালমনিরহাটে একজন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়। 9 মে কসবা ব্রাহ্মণবাড়িয়ায় 2জন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়। 14 মে একজন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়, এবং 2জন কুলাউড়ায় একজন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়। আমি এখন পর্যন্ত পত্রিকাগুলো ঘাটে 7জন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে বলে তথ্য পেয়েছি গত 6 মাসে। গত 6 মাসের কথা বলতেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে মহোদয়কে বলবো যে ওরা আপনাদের কাছে আসছে, তো তো এটা এইরকম যেন বাংলাদেশ না হয় আপনারা ওদের কাছে গেছেন, এইরকম আমরা চাই না। বাংলাদেশ ফারাক্কা চুক্তি, তিস্তা চুক্তির জন্য ভারতের কাছে যাবে না, ভারত বাংলাদেশের কাছে আসবে। এইটাই নীতি হোক, এবং এই পরিস্থিতি আমরা চাই। তার চেয়ে গুরুত্বপূর্ণ এই যে ওরা আসলো, ওদেরকে এই তথ্যটা আপনারা দেবেন যে 7জন বাংলাদেশি নাগরিকও কেন হত্যা হলো এই 6 মাসে। 6 মাসে 7জন বাংলাদেশের নাগরিক কেন হত্যা হলো, ঠিক আছে, এইটার জবাব আমরা চাই। আমরা যে লড়াইটা করছি সীমান্তে জিরো হত্যাকাণ্ড হবে, জিরো জিরো জিরো। যদি চোরা কারবারির কথা বলেন, চোরা কারবারি এক দেশের মানুষ করে না, চোরা কারবারি ভারতীয়রা করে, বাংলাদেশিরাও করে। এর আগে আমরা দেখেছি যে চোরা কারবারি 2জনকে বাংলাদেশের মধ্যে ঢোকার কারণে গুলি করা হয়েছে বিজিবির পক্ষ থেকে। এবং আজকে বলতেছি যে মানে ভারতের পক্ষ থেকে চোরা কারবারি না থাকলে বাংলাদেশের পক্ষ থেকে চোরা কারবারি কার্যক্রম সম্ভব না, দুই পক্ষেই। তাহলে এইটাও আমরা বলছি যে কেন শুধু বাংলাদেশের নাগরিক হত্যা হবে, হত্যাকাণ্ডের শিকার হবে, আর চোরা কারবারির শাস্তি মৃত্যুদণ্ড, হত্যা, এটা কবে থাকে, তাই না? তো এইটা বিষয়ে দাবি জানাই। 7জন নাগরিক কেন বাংলাদেশে হলো? আমরা পরিসংখ্যানগুলো দেখছিলাম, বাংলাদেশে গড়ে প্রতি মাসে 40 থেকে 45 জন মানুষ নিহতের একটা পরিসংখ্যান আছে দীর্ঘদিন।
প্রতি বছরে অর্থাৎ প্রতি মাসে গড়ে 4 থেকে 5 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হতো, ঠিক আছে। এবং ডক্টর ইউনূসের সময়ে 18 মাসে আমরা একটা খুঁজে দেখলাম 55 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো সেই জায়গাতে এখন 5 মাসে 6 মাসে 7 জন মানুষ হত্যাকাণ্ড হয়েছে। অবশ্যই এটা কম, কিন্তু আমরা সার্বভৌমত্বের সাইন হিসেবে ওই পর্যায়ে চাই যে একজন নাগরিকও হত্যাকাণ্ডের শিকার হবে না। এইটা হলো আমাদের চাহিদা। এবং এই যে ভারত ঘুরঘুর করছে না, এই ঘুরঘুর করতে দেন। আমাদের স্বার্থ নিয়ে কথা হবে। পার্শ্ববর্তী দেশ, এটা মানচিত্র তো আর বদল করা সম্ভব না। মানচিত্র বদল করলে একটা জিনিস যে 7 সিস্টার বাংলাদেশ থেকে আলাদা হলে তখন কেবলমাত্র ভারতের মানচিত্র চেঞ্জ হবে, বাংলাদেশের 3 পাশে আর ভারত থাকবে না। এইটা তো সেইটা কতটুকু সম্ভব এটা সময় বলে দেবে। এবং এটা আমাদের ঠেলায় করার বিষয় না। এটা ভারতের ওই অঞ্চলে মানুষরা স্বাধীনতা চায়, অনেক সময় তারা স্বাধীনতা ঘোষণা করেছে, বিভিন্ন সময় আন্দোলন বিদ্রোহ হয়। তো এই সময় আমি মনে করি বাংলাদেশের এটা মাথা ব্যথার অতটুকু কারণ নাই। এইটা যদি প্রাকৃতিকভাবে কোনো সময় হয়, এবং এটা হওয়ার অনেক বড় সম্ভাবনা আছে, এটা আমি মনে করি। তো সেই বিষয়ে আমাদের দুশ্চিন্তার বিষয় না। ভারত কীভাবে তার এটাকে রক্ষা করবে এটা ভারতের বিষয়। কিন্তু আমরা আমাদের সীমান্তে নাগরিক হত্যা বন্ধ চাই। বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যদি বাংলাদেশ, ভারতের স্বাধীনতাকামী যে মানুষগুলো আছে, অথবা ওইখানে তারা যেটাকে বলে দেশদ্রোহী, সেই দেশদ্রোহীরা যদি বাংলাদেশে আশ্রয় নেয়, তাহলে বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হয় না। ভারতের অখণ্ডতা, সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের এই সহযোগিতাটা ভারতের খুবই দরকার, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা কেন ভারতে আশ্রয় পায়? এই জবাব তাদেরকে জিজ্ঞাসা করেন। এই জবাবটা আমরা দরকার। যেমন আমাদের পাহাড় নিয়ে যারা ষড়যন্ত্র করে, এক পা বাংলাদেশে রাখে, এক পা ভারতে রাখে। এই যে ষড়যন্ত্র, পাশাপাশি আমাদের পঞ্চগড় এই যে সংকটপূর্ণ অঞ্চল, এখানে যারা ষড়যন্ত্র করে এক পা বাংলাদেশে রাখে, এক পা ভারতে রাখে। তাহলে ওরা যদি আমাদের এখানে ষড়যন্ত্র করতে পারে, তাহলে আমি বলছি এই ষড়যন্ত্র বন্ধ না হলে বাংলাদেশেও যদি ষড়যন্ত্র হয়, তার দায় কিন্তু বাংলাদেশকে ভারত দিতে পারবেন না। এটা হলো আমাদের জবাব। সুতরাং আমরা এই সীমান্তে নাগরিক হত্যা 0 পর্যায়ে চাই, এবং ভারতের সঙ্গে কোনো ধরনের আপোষকামিতা না। এইটা হবে রাষ্ট্র টু রাষ্ট্র, স্টেট টু স্টেট পলিসি, সমতার পলিসি, এবং জবাবদিহিতার পলিসি, জবাবদিহিতার পলিসি। এবং ধীরে ধীরে ওই জায়গাটা আমরা চাই, বাংলাদেশের ভারতের সীমান্তে আবার গরু ঢুকবে না। দেখেন, আমাদের পলিসি যদি ঠিক থাকে, নীতিমালা যদি ঠিক থাকে, তাহলে এখানে বড় ব্যারিকেড দিয়ে আটকানোর কিছু নাই। যেমন পেঁয়াজের ক্ষেত্রে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে, ভারত থেকে নিতে হচ্ছে না। যখন ভারত থেকে নিতে হতো তখন আমাদের 300 টাকা কেজি পেঁয়াজ কিনতে হয়েছে না? আলু আমাদের 80 টাকায় কিনতে হয়েছে। কখন এটা যে আমরা পারি না, ভারত থেকে আনতে হচ্ছে 80 টাকা দিয়ে, মানে আলু, এটাও নিতে হয়েছে। সুতরাং বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানো যে শুরু করেছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীকে বলি যে আমাদের প্রতিদিন ভারত ভারত করতে হবে না। আপনি আপনার নীতি এবং পলিসির জায়গা ঠিক থাকেন, এদেশের মানুষ জান দিয়ে আপনাকে সহযোগিতা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলবো, আপনি শক্তের সাথে, শক্তিমত্তার সাথে এই 7 জন নাগরিকও কেন হত্যাকাণ্ড হলো এটা জিজ্ঞাসা করবেন। এই জবাবটা দরকার। এটা আমরা জিরোতে চাই। এবং এই যে চোরাকার বাড়ি হয়, এইটা বাংলাদেশের স্বার্থেই আমাদেরকে বন্ধ করতে হবে। এটা করলে আমাদের শিল্প সমৃদ্ধ হবে। আমাদের চকলেট ইন্ডাস্ট্রি খুবই দুর্বল, এটা গ্রো করার চেষ্টা করতেছে, কিন্তু ভারতীয় চকলেট আইসা আমাদের এখানে চকলেট মার্কেটটা ধ্বংস করে দিচ্ছে। আমাদের এখানে কোন মোবাইল কোম্পানি নাই? স্যামসাং আছে, অপ্পো আছে, ভিভো, রিয়েলমি, ওয়ানপ্লাস, সব মোবাইল কোম্পানি এখানে আছে। তাহলে কেন এই সেম ব্র্যান্ডের মোবাইলটা ভারত থেকে আসবে? জিজ্ঞাসা। এইটা পুরাপুরি শাটডাউন চাই, শাটডাউন। যেটা আমার দেশে উৎপাদন হয়, এটা ভারত থেকে পুরাপুরি আসা বন্ধ করতে হবে। এবং এখানে অনেকগুলো মোবাইল মার্কেট আছে, সেই মোবাইল মার্কেটগুলো চলেই ভারতীয় মোবাইলের উপর দিয়ে, শুধু ভারতের মোবাইলের উপর দিয়ে। দেখেন, একটাই স্পষ্ট কথা বলি, ভারত থেকে আসা চোরাই মোবাইল যদি ট্যাক্স ছাড়া যদি বিক্রি হয় মার্কেটে, তাহলে এখানে স্যামসাং মোবাইল কোম্পানিটা কেন দিচ্ছেন? এখানে ভিভো কোম্পানি কেন উৎপাদন করবে? এখানে রিয়েলমি কোম্পানি কেন উৎপাদন করবে? ওয়ানপ্লাস এখানে উৎপাদন শুরু করছে, সেই ওয়ানপ্লাস কেন উৎপাদন করবে? অপ্পো কেন? বিবিকে ইলেকট্রনিক্স ভারতেও আছে, বাংলাদেশেও আছে। যদি ভারত থেকে যদি এখানে মোবাইল আসে, তাহলে বিবিকে ইলেকট্রনিক্স বাংলাদেশের ফ্যাক্টরি তো বন্ধ করবে 2 দিন পরে। এগুলোর জবাব কে দিবে? আমরা এই বিষয়গুলোতে সঠিক ব্যবস্থাপনা চাই, এবং এই মাথা উঁচু করে চলা জারি থাকুক। চায়নার ইপিজেড শুরু হয়েছে, চায়নার অর্থনৈতিক জোন শুরু হয়েছে। আমরা চাই নারায়ণগঞ্জের যে জাপানিজ অর্থনৈতিক জোন আছে, এইটাকে শক্তিশালী করেন, এটাকে হিম্মতের সঙ্গে দাঁড় করান।
এইখানে গাড়ি পার্টস যা লাগবে দাঁড় করান। আমার এখানে এখানে ইন্ডিয়ান ট্রাকে ভরে যাচ্ছে, ইন্ডিয়ান ট্রাকে ভরে যাচ্ছে। যদি প্রাইভেট কার সেক্টর যদি আপনার হলো প্রাইভেট কার সেক্টর যদি আপনার হলো জাপানিজ দিয়ে চলে, তাই না, তাহলে ট্রাকটা কেন চলবে না? দুটো আলাদা কেন জিজ্ঞাসা করছি। তো এটা তো হতে পারতো যে ইন্ডিয়ান প্রাইভেট কারে বাংলাদেশে ভরা, নীতির কারণে ঢুকতে পারে না। সুতরাং এই নীতিগুলো আমরা সঠিকভাবে চাই, আমাদের স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হোক। এবং এইটা জামাতিরা জীবনেও করতে পারবে না। যে জামাতি বলে ভারতের কাছে সাহায্য চায়, সে জামাতির দ্বারা সম্ভব না। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান বেগম জিয়ার সন্তানে কেবলমাত্র পারবে বলে আমরা বিশ্বাস করি, এবং আমরা সেই হাতকে শক্তিশালী করতে চাই।